আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশ্চিত, পর্ব ৬৯। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। রাতের বেলা ঘরে ফিরে ওষুধ খেয়ে শুয়ে পড়ল হামজা। ঘুম আসার সম্ভাবনা নেই। রিমি কোনোভাবেই জয়কে আবার দেখতে যেতে দেয়নি। পা দুটো ঝিমঝিম করছিল, যেন রক্ত ও স্নায়ু নেই। রিমি পা টিপতে লাগলো। হামজা রিমিকে চোখ ভরে দেখতে লাগলো। শাড়ির আঁচলটা প্রায় নেমে আছে বুক থেকে। চুলগুলো এলোমেলো হয়ে খোপা থেকে বেরিয়ে ছড়িয়ে আছে মুখ, কপাল ও গলার দিকে। সে কি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে কিনা জানা নেই। তার বয়সটাও রিমির চেয়ে অনেকটাই বেশি। এই ছোট্ট মেয়েটা আজকাল অবাধ্য হতে লেগেছে। এসব কার করা ক্ষতি? হামজার ভেতরের চাহিদায় অসুস্থতার চাপ পড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি ও দৃষ্টিতে ওঠা কথা রিমি বোঝে। হামজাকে দমাতেই নাকি জানা নেই। রিমি বলে উঠল, জয় ভাইয়া আর দুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। কোনো রকম উঠে দাঁড়াতে পারলেই তাকে বেঁধেও আর হাসপাতালে রাখা যাবে না। সেই ফাঁকে তাকে এদিকে দেখভালে রেখে আপনি যাবেন ট্রিটমেন্টের জন্য। নিজের ভালো পাগলও বোঝে। হামজা বড় বাধ্যর মতো মাথা নাড়ল। কিছুক্ষণ চুপচাপ নিষ্পলক রিমিকে দেখে জিজ্ঞেস করলো, আরমিন কোথায়? বাড়িতে নেই কেন? রিমির শরীরটা ঝাঁকি খেলো একটা, কিন্তু কি যে তার হলো, সে চট করে বলে ফেললো, সেটা নিয়েই হয়তো হয়রান আমি। সারাদিন ভাবছি সে কোথায় গেছে। আমরা যেদিন আপনার কাছে গেলাম ওকে তো বাড়িতে রেখে গেছিলাম। হামজা একটু চুপ থেকে বলল, সে বাড়িতেই ছিল যখন তোমরা যাও। হামজার সামনে মিথ্যা বলা দুঃসাধ্য। রিমির গলা কাঁপছিল, তবু সে বলল, হ্যাঁ, আর কোথায় থাকবে? কিন্তু আমার মনে হয় আপনি তো এমনিতেও বাড়িতে যাবার অনুমতি দেন না। ফাঁকা পেয়ে ওখানেই গেছে। হামজা বিশ্বাস করছে কিনা তা দেখার জন্য তাকাতেও সংকোচ হলো রিমির, কিন্তু সে কোনোভাবেই বলবে না আরমিন কোথায়। সে হামজাকে দুর্ভাগ্যবশত ভালোবাসতে পারি, কিন্তু বিশ্বাস করে না। সারাটা দিন তার যে কলিজা পুড়ছে সেটাও সে এই পুরুষটাকে বুঝতে দেয়নি। সেই জ্বলুনিতে এক ফলসা ঠান্ডা পানির মতো সংবাদ, আরমিন গর্ভবতী। রিমি গোসলে গিয়ে পাগলের মতো কেঁদেছে। সে তার দুটো সন্তানের ভ্রূণকে নিজ হাতে হত্যা করেছে। আরমিন কেন সামলে রেখেছে তাহলে? সন্দেহ তো রিমির আগেই হয়েছিল। সেদিনও রান্নাঘরে এই কথাটা বড় ধূর্ততার সাথে এড়িয়ে গেছে আরমিন। রিমি আরমিনের মতো চালাক হলে সেদিনই ধরে ফেলতো। কিন্তু জেনে শুনে আরমিন জয়া আমির সন্তান গর্ভে ধারণ করেছে কেন? কি উদ্দেশ্যে? সকালটা হামজার চরম ব্যস্ত কাটলো। অসুস্থতা পাত্তাই পেল না। সে সকাল সকাল দল নিয়ে পুলিশ ফাঁড়ি, ক্লাব ও পার্টি অফিস ঘুরলো। এই কদিনের সব তথ্য পকেটে ভরলো। আরমিনের বাপের বাড়ি থেকে খোঁজ এলো, সেখানে আরমিন নেই। রিমি বলতেও পারছিল না, এত খোঁজ করছেন কেন? বাড়ির বউ নিখোঁজ, খোঁজ তো করতেই হবে। হামজা হেসে জিজ্ঞেস করলো, তুমি যখন ঢাকার উদ্দেশ্যে বেরোলে তখন আরমিন সত্যিই বাড়িতে ছিল? কেন জিজ্ঞেস করছেন বারবার একই কথা? রিমির দুই গালে পরম আবেশে দুই হাত রেখে ঠান্ডা গলায় বলল হামজা, রিমি, আমার আর জয়ের মাঝে যেই আসুক, যাই আসুক, তাকে আমার তোপে ছাই হতে হবে। মুরসালিন বড় ঘর থেকে আমার অনেক ক্ষতি করেছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতি, জয়কে ভুলভাল অনেক কিছুই বুঝিয়েছে। জয়ের আমার প্রতি দ্বিধাভরা আচরণের কারণ ছিল সে। আমি কিভাবে সহ্য করেছি কয়টা দিন, আন্দাজ করতে পারো? আমার আন্দাজ সঠিক হলে সে জয়কে এটাও বলে দিয়েছে আমি জিন্নাকে মেরে ফেলেছি। রিমি আটকে উঠল। এই জিন্নার খোঁজে বছরের পর বছর পাগল হয়ে ছুটতে দেখেছে সে জয়কে। কেন মেরেছি জানো? জিন্না থাকলে জয় আমার দেয়া ঠিকানা ও পরিচয় ভুলে যেত। একসময় হয়তো আমার সঙ্গও ছেড়ে দিত। আমি সহ্য করতে পারতাম না রিমি। তাই জিন্নাটাকে সরিয়ে নিয়েছি জগৎ থেকে। জয় শুধু খুঁজবে, আমি সঙ্গ দেব তাকে খুঁজতে, কিন্তু তাতে পাবার সম্ভাবনা থাকবে না। এ কথা জয় জানলে যদি আমায় ঘেন্না করে, আমি ওর পা ধরে ক্ষমা চাইব। ওকে বলবো, তুই মেরে ফেল আমায়, তবু তোর চোখ দিয়ে আমায় ঘৃণার নজরে দেখিস না। আমার সয় না, পাগল হয়ে যাব আমি। ওকে আমি এই দেখো, আমার এই দুই হাতে, এই হাতের ওপর মানুষ করেছি। ও আমার জান, আমার ছেলে। আমার এই হাত ও ছাড়তে পারে না কোনো শর্তেই। সেই শর্তকেই আমি দুনিয়ায় রাখবো না। রিমির ভেতরে এক নিগুড় ভয় কাজ করতে লাগলো হামজার জন্য। হামজার কঠিন স্বভাবের মুখখানায় এখন নিদারুণ আবেগ খেলছে, কিন্তু রিমি দেখলো এই আবেগ যেন ধারালো সুরের চাইতেও বর্বর আর ভয়াবহ। সেই একই কাজ আরো সূক্ষ্ম আর গভীরভাবে আরমিন করেছে।
আমি বলেছিলাম না তোমায়, ও আমার বিশাল ক্ষতি করেছে। তুমি জানো না রিমি, ও জয়কে চিরতরে নিজের সীমানায় বন্দি করার বন্দোবস্ত করে ফেলেছে। কি ভয়ানক রিমি, ভাবতে পারো? ওকে আমি ভয় পাই। হ্যাঁ, ঠিক ছিলে তুমি, খুব ভয় পাই আমি। কারণ ও ভয় পায় না, না হারাতে না মরতে। রিমির দম আটকে আসছিল এতক্ষণ। এবার সে কেমন অপ্রকৃতস্থর মতন প্রতিবাদ করে উঠল। আমি থাকতে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না, তার আগে আমাকে মারতে হবে। হামজা হেসে ফেলল। খুব নিম্নমানের ভাবনা তোমার গিন্নি। তুমি আমার সঙ্গে বিরোধ রচনা করছো। তুমি আজও ফেল, পারলে না আমার অর্ধাঙ্গিনী হতে। এ আমার সৌভাগ্য, গর্বের কথা। খুব বাজে কথা রিমি। আপনি এত নোংরা কেন? নিজের ভেতরে যে এত এত পাপ ফুঁসছেন, তারা কখনো ধিক্কার দিয়ে ওঠে না আপনাকে? মানব জীবনে ক্ষুধা, চাহিদা, প্রবৃত্তি জ্বলন্ত নক্ষত্রের মতো। নক্ষত্র বেশি সক্রিয় হলে তা মারা যায়। আমার নক্ষত্রের মৃত্যু মানে বোঝো তো রিমি? কালগহ্বরের সৃষ্টি, যা এতটাই অসীম যে তার ভেতর আলোকরশ্মি প্রবেশ করলে তাও আর মুক্তি পায় না, বিলীন হয়ে যায়। তাতে তুমি কত কি দেবে? কত ক্ষমতা, কত ঐশ্বর্য, কত শক্তি, সব তলিয়ে যাবে অসীম বিপরে। আমি সেরকম এক মৃত নক্ষত্র। ন্যায় নীতিও সব তলিয়ে যায় আমার গর্ভে। পুস্তকগত জ্ঞানে আমি মানুষের সংজ্ঞা জানি, সে হিসেবে আমি মানুষ নই রিমি। আমি হলাম ধাঙুর। আমি এতটাই ক্ষুধার্ত যে দুনিয়ার সমস্ত আবর্জনা সহ পাপপূর্ণকেও গ্রাস করে বসে আছি। মেনে নাও, সুখী থাকবে। এটা সুখ নয়, নরকবাস। নারী কোথায় সুখী তা আমার জানা নেই, তাই বলতে পারছি না। তবে যদি এটা নরকবাস হয়, হলো। তবু আমার সঙ্গ ছাড়ার সুযোগ নেই তোমার কাছে। তুমি আমার অর্ধাঙ্গিনী রিমি। রিমির চোখ দুটো লাল হয়ে ছলছল করতে লাগলো। হামজা বলল, আরমিন কি আমির নিবাসে রিমি? রিমি জবাব দেয় না, কেবল চোখে ভস্ম করে দিতে চাইল যেন। আমার বিরোধিতা করো না রিমি, আমি বিরোধিতাকে জিয়েই রাখি না। আজ তোমার আচরণে যদি একবারের জন্য আমার মনে হয় তুমি আমার কাজে বাধা হতে চাও, আমি তোমাকে মেরে ফেলবো। কেননা এবার আমি যা করব তা আমার অস্তিত্বের প্রশ্ন। রিমি তবু ঠিক হামজার পথ আটকে দাঁড়িয়ে বলল, এতদিন যা করেছেন আমি কোনোদিন সরাসরি বাধা দিতে পারিনি আপনাকে, কিন্তু আজ এমন হবে না যে আমি এখানে বসে থাকবো চুপচাপ। আপনি ওদিকে যা নয় তাই করবেন। হামজা খুব সাবলীলভাবে রিমিকে সরাতে চাইল, কিন্তু সে অবাক হয়ে গেল। রিমি পাথরের মতো দাঁড়িয়ে। আজ সীমা, সম্মান, মানুষের ঊর্ধ্বে চলে গেছেন আপনি। আমাকেও যেতে দিন। হামজার চোখ দুটো জ্বলে উঠল যেন। রিমি এরকম হামজার সম্মুখীন হলো প্রথমবার। সত্যি হামজা রিমির চুলগুলো মুঠো করে চেপে ধরে কোনো এক বিড়াল ছানার মতো ছুঁড়ে ফেললো মেঝের ওপর রিমিকে। মরমর করে উঠল রিমির হাড়গুলো, কপাল ও থুতনি ফাটলো। তবু রিমি উঠে এসে হামজাকে কষে এক ধাক্কা মারে। হামজার টাল সামলে রিমির গলা চেপে ধরে ছেঁচড়ে রুমের ভেতরে নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দিল বিছানার ওপর। প্রায় বুকের উপর চড়ে গলাটা চেপে ধরে রাখলো কতক্ষণ। রিমির চোখে রক্ত উঠে এলো। তখন ছেড়ে দিয়ে বলল, তুই নিজে আমার সন্তানের খুন করে ওই খানকিমাগির বাচ্চা নিয়ে পূর্ণবতীর পরিচয় দিতে চাচ্ছিস? তোর কথা অনুযায়ী আমার মতো পাপীর সন্তান থাকতে নেই। তো জয় কি ফেরেস্তা রে? আমার আর জয়ের পথ এখনো অনেক লম্বা। তোদের মতো 200-400 খানেক বেইমান মাগি খুন হতে পারে যদি বাধা হয়ে দাঁড়াই। জয়ের জীবনে আমি কোনো পিছু টান রাখবো না, তুই তা বদলাতে পারবি না। তুলি এসে হামজাকে ধাক্কা মেরে সরালো। পাগল হয়ে গেছিস তুই? মানুষ মারতে মারতে হাত এত লম্বা হয়ে গেছে, ঘরে যে আদর্শের মুখোশ পরে থাকতি সেটাও খসে গেছে। সরে যা জানোয়ার। হামজা বেরিয়ে গেল। কাশতে কাশতে দম আটকে এলো রিমির। তবু সে কাকুতি করে তুলির কাছে, আপু ওকে থামান, ও আজ সর্বনাশ করতে যাচ্ছে। হামজা তুলিকে টেনে বের করে দিয়ে রিমিকে বিছানার ওপর ফেলে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে বেরোলো। বলে গেল, এবারে সীমানা একটা পাখিও যেন না বেরোতে পারে। জয় আমির গুলিবিদ্ধ হবার শেষ রাত থেকে হাসপাতালের বাইরে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন দুপুরের পরপরই রৌফ কাইসারের পক্ষ থেকে জয়ের কেবিনের সামনে জড়ো হয়ে পড়ল। ওয়ান্টেড ক্রিমিনাল জয় আমির আইনের নজরদারিতে বন্দী হয়ে পড়ল। আইনের পক্ষ থেকে তার জন্য এখন কেবল জীবন বাঁচিয়ে নেবার মতো চিকিৎসা গ্রহণের অনুমতি রয়েছে। সামান্য সুস্থ হলেই কারাগারে স্থানান্তর করা হবে, এরপর আদালত। হাসপাতালে যাবার পর হামজা অবাক হলো পুলিশদের আগ্রাসী ভূমিকা দেখে। সে সকালে উপরমহলে কথা বলে এসেছে, লাখ কয়েক টাকা প্রাথমিক পর্যায়ে গুণে ছড়িয়ে দিয়ে এসেছে। দুজনের আউটডোর ভিসা রিনিয়ন হচ্ছে ওদিকে। এর মধ্যে এত দুঃসাহস দেখানোর কারণ কি?
থানা পুলিশ হামজাকে দেখে একটু নড়েচড়ে উঠল বটে, একটু গাইগুই করলো। কেউ বা বলল পুলিশ ফাঁড়ি থেকে ভেগে এসে ঠিক করেনি জয় আমির, নয়তো আমরা সামান্য কনসিডার করতে পারতাম হামজা সাহেব। এখন আর সেই জায়গা নেই। তাহলে কি এমপিও তাই চেয়েছিল যে যদি তার প্রচেষ্টায় জয় আমিরের কই মাছের জান নাও বেরোয়, তো ভয়ানক এক মামলায় তাকে দীর্ঘভাবে ফাঁসতে তো হবেই। জয় হামজাকে দেখে কেবল তাকিয়ে রইল। তার ভেতরে অতিরিক্ত প্রশ্ন জমে সে বোবা হয়ে গেছে যেন। এখনো রিজার্ভ ব্যাগের খানিকটা রক্ত খুব ধীরে শরীরে যাচ্ছে তার। স্যাডেটিভের প্রভাবে চোখ বুজে এলো। হামজা হাত ধরে বসে রইল। দুপুর পেরিয়ে গেল। তখন দুপুরের ইঞ্জেকশন দেওয়ার পর জয় আবার ঘুমিয়েছে। হামজার ওঠার সময় হলো। সে জয়ের মাথায় হাত নেড়ে উঠে এলো। জয়ের দিকে একবার করে তাকালেই সে টের পাচ্ছে আরমিনের কাছে যাওয়া তার জন্য ফরজ হয়ে গেছে। তার এখন আরো অনেক ধ্বংসতাণ্ডব চালানোর ছিল, কিন্তু তাই এই প্রতিকূল পরিস্থিতিতে বোকামি হবে। দিন তো ফুরিয়ে গেল না। এখন আপাতত কোনো রকম জয়কে বর্তমানের বিষাক্ত পিছুটানটুকু ছাড়িয়ে দেশের বাইরে পা রাখতে পারলেই ব্যাস। রাত হলো হামজার আমির নিবাসে পৌঁছাতে। অনেকদিন পর এলো এখানে, বহুদিন পর। তার বুকে একটা ব্যথা কাজ করে এই বাড়ির কথা খেয়াল এলেও। হুমারিয়া ফুপুর মুখখানা আবছাভাবে মনে পড়লে হামজার মন চায় আরেকবার মৃত্যুর খেলা খেলতে। আজও মনে পড়ল শীর্ণদেহী লম্বাটে হামজা চাল সবজি পকেটে হুমারিয়ার দেয়া কটা টাকা নিয়ে আমির নিবাসের ফটক পেরিয়ে বেরোচ্ছে। দারোয়ান পিঠ চাপড়ে বলছে, ফুপুডারে ভালো পাইয়া চুইসা খাইতাছো মিয়া, বড়লোক দেখা বিয়া দেয়ার এই তো ফায়দা। আহ! হামজার যে কি লজ্জা করতো, ইচ্ছে করতো দাফন হয়ে যেতে। তবু সে মাথাটা নত করে বেরিয়ে যেত। শাহানা বসে আছে, রান্না হবে সে বাজারগুলো নিয়ে গেলে। আজ হামজার বাড়িতে বাজার আসে ভ্যান ভরে। সেই বাজার টেনে দোতলায় তুলতে দুজন লোক হাঁপিয়ে ওঠে। কিন্তু হুমারিয়া ফুপু আর নেই ঋণ ফিরিয়ে নেবার জন্য, অথবা সমাজের বিশিষ্ট মানুষ হয়ে ওঠা হামজাকে দেখার জন্য। সদর দরজায় ধাক্কাধাক্কি করে ভেঙে ফেলার জোগাড় হলো, তবু ভেতর থেকে দরজা খুলল না আরমিন। গালি দিল হামজা, শেয়ানা মাগি। হামজা কথা না বললে দরজা খুলবে না, আর হামজার কণ্ঠ শুনলে তো মোটেই না। যে চালাক চিংড়ি। জঙ্গলের পাশে পিছন দিকের আধভাঙ্গা জানালা দরজা পাওয়া গেল। এত বছর পড়ে আছে বাড়ি। চোর ও নেশাখোরদের কাছে ভূতের কোনো কদর নেই। এ বাড়ির দামি সরঞ্জামগুলো খুলে নিয়ে বিক্রির চেষ্টা থেকে জয়নাল আমিরের ভূতও ঠেকাতে পারেনি তাদেরকে। তা হামজার কাজে লাগলো। বাংলা ঘরের পেছনে লোহার দরজা খুলে নিয়ে গিয়ে কে কোথায় বিক্রি করে খেয়েছে। সামনের কাঠের দোয়ার ঘুণে ধরা। কয়েকজন জোয়ানের আঘাতে তা ভেঙে পথ তৈরি হলো। সেদিক দিয়ে ঢুকলেই উঠান, তারপর বড় বারান্দা, পেরোলেই অন্দরমহল। খুব সহজে সে এসে অন্তুর পেছনে হলরুমের মাঝখানে দাঁড়ালো। অন্তু তখন ভিতর স্বতন্ত্র চোখে দরজায় কান বাঁধিয়ে বসা। আর শব্দ আসছে না আরমিন। লোকগুলো বোধহয় চলে গেছে, জানে তুমি সতর্ক মেয়ে লোক, খুলবে না কখনোই। অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। হামজা মদের বোতলে চুমুক দিতে দিতে টলতে টলতে এসে দাঁড়ালো অন্তুর খুব কাছে। ভয়ঙ্কর দৃশ্য। অন্তুকে পরখ করে দেখে হামজা চোখ বুজে হাসল। সপ্তাহখানেক আগে দেখেও বোঝার একরত্তি উপায় ছিল না সে গর্ভবতী। এত শেয়ানা মেয়েলোকের দেখা আগে পায়নি হামজা, কিন্তু আজ এই অন্ধকুঠিরে একাকী না খাওয়া সহ বিভিন্ন চাপ ঠিক সেই মেয়েলি অসুস্থতা টেনে বের করে এনেছে। তবু সুন্দরী, যদিও হামজার কোনো আগ্রহ নেই অন্তুর মেয়েলি শরীরে। জয় আজ অন্তুকে দেখলে এক মুহূর্তে ধরে ফেলত। তার বীর্য তার ঘরোয়ালি শরীরে বাড়ন্ত। হামজা অন্তুর কাজ ঘেঁষে বসে পড়ল। হা করে শ্বাস ফেলল কয়েকটা। দুজন বিরোধিতা চূড়ান্ত ঘোষণা জানালো যেন পাশাপাশি বসে। উৎকট গন্ধ হলরুম জুড়ে। শব্দ করে মদের বোতল খুলে একটি ছোট্ট শিশি থেকে কি একটা তরল ঢাললো তাতে হামজা। ঝাঁঝালো গন্ধ সেই তরলের। অন্তু জানে না ওটা ফর্মালিডিহাইড লিকুইড। অ্যালকোহলের সাথে মিশলে ফরমালিন জাতীয় বিষ তৈরি হয়। এ অবস্থায় তা অন্তুর জন্য মরণসম ও ভ্রূণের জন্য অবধারিত মরণ। হামজা অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে ঘাড় কাত করে বলল, তুমি আমার এত ক্ষতি কেন করলে আরমিন? অন্তু শক্ত ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলে। এটা উপযুক্ত সময় নয় জবাব দেবার। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করা উচিত। তুমি আমার জয়কে ঠিক কিভাবে ধ্বংস করতে চাও? আর কত ক্ষতি করে থামবে? অন্তু হেসেই ফেলল। জয় আমিরের ক্ষতি? সেটা চাইলেও কেউ আপনার চেয়ে বেশি করতে পারবে? সম্ভব? আমি
আমি ক্ষতি করব জয়ের? আর করার জায়গা নেই। সে ইতিমধ্যে আপনার সহচর্যে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। হামজা অন্তুর মুখের ওপর শ্বাস ফেলে অবাক হবার মতো বলল, আজও এই পরিস্থিতিতেও তুমি এভাবে কথা বলবে আমার সঙ্গে? অন্তু জবাব দেবার প্রশ্ন মনে করল না। হামজা খুব সুন্দর করে হাসলো। আমাকে ধ্বংস করা তোমার স্বপ্ন। তোমার স্বপ্ন দেখার অধিকার তো আমি কেড়ে নিতে পারি না, কিন্তু এছাড়াও আরো অনেক কিছুই রয়েছে যা আমি কেড়ে নিতে পারি, যা তোমার মতো ছলনাময়ী কুচক্রী সর্পিনীর কাছ থেকে তার বিষ দাঁত ভেঙে নেবে। আর নেই কিছু আমার। গলা আরো স্লথ করলো হামজা। অন্তুর মুখে দৃষ্টি চালিয়ে বলল, হুম, এই ছলনা জয়ের ওপর খাটে। আমি তোমার কাছে তেমন কিছু পাইনি যা আমাকে আচ্ছন্ন করে তুলবে, আর তোমার এই খেলায় গুটি হব আমি। নোংরা ইঙ্গিতে অন্তুর শরীর ভার হয়ে এলো। খুবই কাছে বসে আছে হামজা। হামজা এবার অন্তুর চুল মুঠো করে নরম ঠোঁটের ওপর গ্লাস চেপে ধরলো অদ্ভুতভাবে। নাও, পান করো এটা। অন্তু মুখ সরিয়ে নিল। তাকে সর্বোচ্চ ভয় যে তার সম্মানহরণ ও তাকে স্পর্শের মাধ্যমে পাইয়ে দেয়া যায়, একথা যেন সবার জানা। অন্তুর মনে হলো এই দুর্বলতার কাছে সে বারবার হেরেছে। আজও বুক কাঁপছে, শরীর অবশ হচ্ছে। চুল মুঠো করে ধরে অন্তুর উপর ভাগে চড়ে বসার মতো করে অন্তুর মুখের ওপর মুখ রেখে হামজা বলল, তুমি গর্ভবতী? অন্তুর শারীরিক উদ্দীপনা থমকে রইল। বুকে ঢিপ ঢিপ শব্দ উঠে গেল। তার নীরবতা যেন হামজাকে জবাব দিয়ে দিল। জয় জানে না, হাসলো হামজা। মাসখানেক আগে অন্তু টের পেল তার শরীরে গর্ভাবস্থার লক্ষণ স্পষ্ট। ঘৃণ পাপী ও তার এক জীবনের আসামির রক্তবীর্য নিজের শরীরে। তার কেমন লেগেছিল সে নিজেও বোঝেনি। সেই অদ্ভুত অনুভূতি কেবল অদ্ভুত, বর্ণনা করা যায় না। তা ছিল মিশ্র। কিন্তু অন্তুর কাছে বিবাহিত জীবন বলতে একটা সংসার ও এক পুরুষই বোঝায়। যে পাপী হলেও অন্তু তার ছোঁয়ায় শিখত, তা মোছার উপায় নেই। অন্তুর একটা ভবিষ্যৎ অবলম্বন চাই, যা পেঁচিয়ে ধরে সে তার অনিশ্চিত ভবিষ্যৎ পাড়ি দিতে পারে। একটা সন্তান, নিজের গর্ভজাত আপন। এটা কতটা মুখ্য ছিল জানা নেই। মুখ্য বিষয়টা ভয়াবহ বটে। জয় আমিরের একটা পরিবারের নেশা রয়েছে। আমির পরিবারের উত্তরাধিকারী পাবার পাগলামি আছে। এর চেয়ে বড় শাস্তি তার জন্য হতে পারে না যে সে জানলো তার সন্তান রয়েছে, কিন্তু তাকে চোখে দেখার বা ছোঁয়ার সাধ্যি ও অধিকার তার রইল না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির এক জীবন ফুরিয়ে যায় বন্দিত্বেই। যে নিজের পরিবারকে হারিয়ে আরো অসংখ্য পরিবার একইভাবে উজাড় করেছে, তার নতুন করে পরিবার ও সন্তান হতে নেই। অন্তুর সন্তানের ওপর কেবল অন্তুর অধিকার থাকবে। অন্তুর জীবনের খুঁটি, তাতে জয় আমিরের ভাগ নেই। শেষ জীবনে জয় আমির মুক্ত হবে মৃত হয়ে, ওই বেঁচে থাকা মৃত্যুর ঊর্ধ্বে। সে এই খবর ততদিন পর্যন্ত দুনিয়া থেকে গোপন রাখতে চেয়েছিল যতদিন না জয় ও হামজার পাপে কারাবদ্ধতা আসছে। হয়নি তা। হামজা অন্তুর শরীরের ওপর উবু হয়ে ঝুঁকে তরল ভর্তি গ্লাসটা এগিয়ে দিল। নাও, ড্রিঙ্ক ইট। আমি অ্যালকোহলে অভ্যস্ত নই। কোনো ব্যাপার না, ট্রাই করে দেখো। তীব্র ঝাঁঝালো ও বিষাক্ত গন্ধে অন্তুর বুক অব্দি জ্বলে উঠল। কি মিশিয়ে পান করতে দিচ্ছেন আমায়? টেস্ট করে দেখো, মরে গেলেও না। হামজা মাথা তোলায়, মরবে না তুমি। মারবো না আমি তোমায়। আমি সহজে মারি না কাউকে। আপনি কি চাইছেন বুঝতে পারছি না। বুঝতে পারছো, তুমি বোকা নও। তুমি কুচক্রী, ঘাতকিনী। আমার বাচ্চা আপনার কোনো ক্ষতি করেনি। করবে, জয়কে আমার কাছ থেকে কেড়ে নেবে, ওকে পথভ্রষ্ট করবে, মায়ায় বাঁধবে, পিছুটান তৈরি হবে। তা হতে দিতে নেই। খানিক চুপ থেকে তাচ্ছিল্যে স্বগতোক্তি করল, যেভাবে তুমি ছোট্ট একদানা বালুকণা থেকে আমার জন্য মহাদেশ হয়ে উঠেছ। অন্তু দেখলো ঘৃণা ভরে হামজাকে। হামজা কিছু বলবে, গুরুতর কিছু। জানা নেই আর কি শোনার আছে। 2011 এর মাঝামাঝিতে একদিন হামজার কাছে কুষ্টিয়া থেকে বার্তা এলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জঙ্গির অনুসারী পাওয়া গেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো সে হামজার অঞ্চলের ছেলে, অন্তিক প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ আলী প্রামাণিকের ছেলে। সমস্যাটা অন্তিকের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই। সে যখন হলে উঠবে, লীগের বড় ভাইয়েরা বলল, গণরুমে থাকবি। কিন্তু গণরুমে থাকার একটা সুবিধা হলো, বড় ভাইয়েরা যখন তখন মিছিল সহ রাজনৈতিক কর্মে যোগদান, দলে নাম দেয়া, মদ পান, আড্ডা, নারীবাজি, চাঁদাবাজি ইত্যাদির ডাক দেন। তার ফলে পড়ালেখা ছেড়ে উঠে যাবার সুযোগ রয়েছে। পড়ার খাটনি থেকে মুক্তি পাওয়া যায়।
কিন্তু অন্তিক এসবে আগ্রহী না। সে আপত্তি জানিয়েছে বেশ কয়েকবার, তারপর তাকে নজরে রাখা হচ্ছিল। সে জানেই না 2011 এর শেষের দিকে দেশের পরিস্থিতি গরম। মুক্তিযুদ্ধে কে বিরুদ্ধাচরণ করেছে, কে পাকিস্তানের চর ছিল, এই নিয়ে দুই প্রধান দল কাদা ছোড়াছুড়ি করছে। বছরের শেষের দিকে একটা অভ্যুত্থান হতে হতে হলো না। অভ্যুত্থানটা ছিল ইসলামীপন্থী কিছু সংগঠনের পক্ষ থেকে। ভারতের পুতুল হয়ে থাকা চলবে না, এই উদ্দেশ্যে কিছু গ্রেপ্তার ট্রয়েটার চলার পর তা থামলো। এর মাঝে অন্তিক একজন মোটামুটি পর্যায়ে সভ্য পুরুষ। সে ইসলামী অনুষদের দাওয়া বিভাগে অনার্স করছিল। সর্বনাশের মূল অংশ এখান থেকে এলো বোধহয়। দাওয়াহেক ইসলামী অনুশাসনমূলক রাজনৈতিক ক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পরে অন্তিক আসন পেয়েছিল বঙ্গবন্ধু হলে। একদিন রাতে সে পড়ছে, হঠাৎই তার ডাক পড়ল। সে বের হতেই একদল তাড়া করলো তাকে। তাদের হাতে চাপাতি, ছুরি, স্টিক। অন্তিক না বুঝেই দৌড়াতে শুরু করলো। হল চত্বর পেরিয়ে রাস্তায় প্রাণপণে অনেকটা ছুটে সে মণ্ডলপাড়া মসজিদ অব্দি পেরিয়ে এলো। তখনও পেছনে কমপক্ষে 8-10 জন ধাওয়া করছে তাকে। সে মসজিদের অদূরে ভাঙা টিনের এক গেট প্রায় আরেকটু চ্যাপ্টা করে ভেঙে মাঝরাতে ঢুকে পড়ল অচেনা কারো বাড়িতে। শব্দে বাড়ির কর্তার আগে টিনের ঘর ছেড়ে বেরিয়ে এলো যুবতী মেয়ে। অন্তিক অনুরোধ করে, আমাকে একটু লুকানোর জায়গা দিন। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করে যুবতী, কে আপনি? কেন লুকানোর জায়গা দেব? আমি অন্তিক, ভার্সিটির ছাত্র। গলা শুকিয়ে কাঠ, শরীর থরথর কাঁপছে তখন অন্তিকের। আর কিছু বলতে পারল না সে। মেয়েটা অন্তিককে ঘরের ভেতর দিয়ে নিয়ে গিয়ে পেছনের দরজা দিয়ে আমবাগানের ওদিকে বের করে দিল। বলল, ওই ঝোপের ওদিকে যদ্দূর পারেন পালান। কণ্ঠটা তখনও ঝাঁঝালো। মেয়েটার নাম মার্জিয়া। বয়স কত হবে? 19-20। তার 20 মিনিটের মাঝে মার্জিয়াদের বাড়ির টিনের প্রাচীরে ঘেরা উঠোন ভরে গেল ছাত্র দ্বারা। ওরা কাউকে খুঁজতে এসেছে, এদিকেই পালিয়েছে কোথাও। এ বাড়িতেই বোধহয় ঢুকেছে। এবার বাড়ির সবাই বেরোলো। তারা কেউ কিচ্ছু জানে না কে এসেছে, পালিয়েছে। পুরো বাড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলল। ঘরের এক একটা কাপড় চোপড় রাখার র্যাক অব্দি ছাড় পেল না। যেন অন্তিক কাপড়ের ভাঁজে বসে আছে মার্জিয়াদের ঘরে। মার্জিয়ার মা কাঁদতে লাগলেন। পুরো পাড়ায় কম বেশি জেগে উঠল, কিন্তু কেউ বাড়ির ভেতরে এলো না যতক্ষণ না ওরা বেরিয়ে গেল। এদের সামনে আসতে নেই, তারা সচেতন জনগণ। কিন্তু ওরা দেখেছে অন্তিক এদিকেই ঢুকেছে, তবু না পেয়ে ক্ষিপ্রতা বাড়াই তো স্বাভাবিক। মার্জিয়ার দাদির ঘরের দরজা দুটি লাথিতে চুরমার হয়ে ভেঙে পড়ল। মাঝরাতে বাড়িটা এক টুকরো পাগলা হাওয়ায় বাড়ি খেলো। মার্জিয়ার আব্বা মাঝবয়সী মানুষ, তাতে কি, তিনি মার খেলেন, হুমকিও পেলেন। যদি ওই ছেলেকে লুকিয়েছে বলে জানা যায়, জবাই করে রেখে যাওয়া হবে। কিন্তু ঘটনার মূল কালপ্রিট মার্জিয়া যথাসম্ভব চুপচাপ আড়ালে দাঁড়িয়ে রইল। যুবতী মেয়েদের এদের সামনে আসতে নেই। সেদিন সারা রাত বাড়ির সামনে এক গাদা ভারী পায়ের বিচরণ শোনা গেল। অথচ মার্জিয়া সকালের বাড়ির পেছনের ডোবার ধারে ঝোপে অন্তিককে খুঁজতে গেল। কাহিনী শোনার চেষ্টা করলো, বাড়ির সাথে বাড়ি লাগানো। পাশের বাড়ির মহিলারা না দেখবে কেন? মার্জিয়ার বদনাম হলো। বাড়িতে মার্জিয়া মার খেলো। ছোট চাচা ও মা মিলে মারলো মার্জিয়াকে। আব্বা ঘেন্নায় কথা বলা বন্ধ করে দিল। বাড়িতে মার্জিয়া ভুল বোঝাবুঝিতে ঘৃণিত হয়ে উঠল। সবাই নিশ্চিত অন্তিকের সাথে বহুদিনের সম্পর্ক, তাই তো তারা খেয়ে এসে প্রেমিকাকে জাগিয়ে আশ্রয় নিয়েছে ছেঁড়া। আবার এত কিছু হলো তবু লাঙের খোঁজ দিল না মেয়ে। দুদিন ওভাবে পলাতক থাকার পর অন্তিক জানতে পারলো সে মিথ্যে মামলায় অভিযুক্ত। বঙ্গমাতা হলের এক ছাত্রীর সাথে কয়েকজন কি করেছে সেটা তাই অন্তিকের। এবার ছাত্র উপসদ সহ হলের প্রধানরাও অন্তিকের বিরুদ্ধে, এবং এটার কারণ হিসেবে বলা যায় অন্তিক কোন সাহসে বড় ভাইদের আহ্বান ঠুকরায়। তার পথ কোনটা? অন্তিকের এই পরিণতি জুনিয়রদের জন্য শিক্ষা হয়ে থাকবে। পরে জানা গেল এটার চেয়ে বড় কারণ অন্তিক যে গোপনে টুকটাক করে ইসলামী সংগঠন ও দাওয়াহ সম্বলিত কার্যক্রমে সমর্থন ও অনুসরণ রাখে, এটা জানাজানি হয়েছে। অন্তিক বুঝল তার ভার্সিটি জীবনের অবসান এখানেই। সকল স্বপ্ন, ক্যারিয়ার, আব্বুর সম্মান সব গেছে। ভার্সিটিতে পড়তে গেলে মেধা ও সুযোগ নয়, লাগে বড় ভাইদের অনুমোদন। তাও অন্তক হারিয়ে ফেলেছে। এবার কোনো একদিন টুকুস করে তাকে মেরে ফেলা হতেই পারে। অন্তিক এক রাতে এক জীবন বদলকারী সিদ্ধান্ত নিল। মার্জিয়ার বাবার কাছে হাত জোর করে ক্ষমা ও মার্জিয়ার হাত চাইল। দিলেন ওনারা। বদনাম যার নামে হয়েছে তার কাছেই দিয়ে দিলেন।
অন্তিকের বাবার খোঁজ করলে অন্তিক বলল, আব্বু এসব জানলে হার্ট ফেলিওর হয়ে যাবে ওনার। আমি কুষ্টিয়া আর থাকতে পারবো না, আমার জানের ঝুঁকি রয়েছে। মার্জিয়ার বাড়ির লোক অদ্ভুতভাবে এই এক রাতে মুসিবত হয়ে আসা অন্তিকের জন্য একের পর খুব বেশি ত্যাগ তারা করেছেন। এই এক ত্যাগ যা আজব। তারপর অন্তিকের ব্যবসার জন্য এক গাদা গহনা মার্জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। তারপর সেই অন্তিক যখন মরল, মার্জিয়া সহ অন্তিকের সন্তান ও জন্মদাত্রীর পালনটাও তাদেরই করতে হলো। কিন্তু এসব দুই গোয়ার কোনোদিন কারো কাছে বলেনি। অন্তিক একটু পাগল হয়ে গেছিল। সে এত কঠিন এক মানসিক আঘাতের পর দিনাজপুর ফিরে আব্বুর কাছে ভুল বোঝার শিকার হলো, যেখানে তার নিজেরই বেশি পাগলামি ছিল আব্বুর আদর্শ ধরে রাখার। মার্জিয়া ও অন্তিক তারপর বোধহয় দুজন একসাথে পাগল হলো। এই এত বড় ঘটনাটা দুজন রোজ গিলতে গিলতে বাড়ির বাকি তিনটে মানুষ থেকে তারা আলোকবর্ষ দূরে চলে গেল। মার্জিয়া অন্তিককে পাগলের মতো ভালোবেসে ফেলেছে হঠাৎই, এটা সত্যি। কিন্তু অন্তিক মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু সে কখনো জানেনি কুষ্টিয়া থেকে ফিরে সে নজরমুক্ত হয়নি। হামজার লোক তার অবস্থা বহুদিন ধরে পর্যবেক্ষণ ও জানাশোনায় রেখে লোক মারফতে তাকে নিয়ে ফেললো পলাশের ডেরায়। এটাকে বলে ধান্দা ও এক ঢিলে দুই পাখি। অন্তিককে দমন ও পলাশের ধান্দায় বাড়তি মুনাফার ব্যবস্থা হয়ে গেল। 2012-তে অন্তু হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল সমাজবিজ্ঞান বিভাগে। সেও জানল না ভার্সিটির ছাত্র পরিষদ তাকে খুব চেনে, অন্তিকের বোন হিসেবে চেনে। জয় তখন ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করছে। সে ফিরল বছর 2 কাটিয়ে 2014-তে হামজার নির্বাচনের আগ দিয়ে। এছাড়া তখন মুমতাহিনাকে অপহরণ করা হয়েছে। মুরসালিন হাতের মুঠোয় আসবে আসবে ভাব। সেরকম একদিন অন্তিকের বোনের সামনে হাজির হবার শখ জাগলো জয়ের। সে কখনো দেখেছিল না, কিন্তু সে দেখলো অন্তিকের বোন অন্তিকের মতো মনোবল খুব সহজে হারায় না। সিগারেটের সাথে সাথে গোটা জয়কে পায়ে পিষে চলে যাবার দুর্বার সাহস জয়কে খুব ডিস্টার্ব করে তুলল। এরপর মুমতাহিনাকে নিয়ে কৌশল বসে সে গভীরে হাঁটাহাঁটি শুরু করলো। পরাগ এক প্রকার দুর্বল হলো মেয়েটার জন্য। কথা ছিল অন্তুর মতো একটা সামান্য মেয়েকে দমাতে এক রাত ক্লাব অথবা কোনো হলরুমে একটু খাতির করলেই ব্যাস। কিন্তু এর মাঝে জয় একটা অঘটন ঘটালো, সেটাও ভালোই। কমের ওপর দিয়ে বেজ্জত ঠিকঠাকই হয়েছিল অন্তুর, কিন্তু শেষক্ষণে সেই অন্তুটা যে বাড়ির বউ হয়ে যাবে এটা সব ঘেটে দিল। যদিও ঘাটার কথা ছিল না, যদি না মেয়েটা অন্তুর মতো বিচক্ষণ, জেদি আর কুশলী আগুন হতো। অন্তু দম আটকে হামজার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার জীবনে কোনো ঘটনায় তাহলে কাকতালীয় ঘটেনি, আর না ঘটেছে সেদিন সিগারেট পায়ে পেশার ফলে। এসবের সূত্রপাত তখন যখন অন্তু কলেজ পড়ুয়া বেখবর কিশোরী। এসব হবার ছিল বলেই হয়েছে। অন্তু চোখ দিয়ে টসটস করে কয়েকটা দানা জল নিথর মুখখানা বেয়ে পড়ল। অন্তিক আজ নেই। জয়ামির ও হামজারা অবশেষে তাকে গাড়ির তলে থেতলে ঠিকই মেরে দিয়েছে। নাও, এটা পান করো। অন্তু অদ্ভুত স্বরে বলে, বিশ্বাস করুন, জয়ামির আপনাকে জীবিত দাফন করবে। ও জানলে হামজা হতবাক হবে নাকি ক্ষুব্ধ সে ভুলে গেল। তার জয়ের ওপর ঘাতকিনী এই নারীর এতটা অধিকার বোধ ও ভরসা জেগেছে। হামজার পাগল পাগল লাগলো নিজেকে, কিন্তু পর মুহূর্তে সে হেসে ফেলল অসীম শীতলতার সাথে। অন্তুর গলার কাছে থুতনি ঘেঁষে বলল, কে বলবে জয়কে? তুমি? তুমি তো আর থাকবে না জয়ের সামনে উপস্থিত হবার জন্য। তাহলে কে বলবে? এই দেয়াল, আসবাবপত্র? অন্তু একবার দেখলো এই নিথর দেয়াল ও আসবাবপত্র। শিকারী এক একটা ইট এই বাড়ির। অবরুদ্ধ নিশীথ আবারও নেমেছে প্রকৃতিতে। আজ কি অন্তুর গ্রাস হবার পালা? অন্তুর পেটের ওপর হাইবুট দিয়ে এক লাথি মারল হামজা। চেপে ধরে রইল পাটা। অন্তু নিদারুণ আর্তনাদ করে ওঠে, আব্বু! ঠোঁট কামড়ে ধরে কেঁদে উঠল মেয়েটা। হামজা আরেকটা পা দিয়ে অন্তুর বাঁ পায়ের উড়ু চেপে ধরে হাত দিয়ে অন্তুর হাত জোড়া বন্দি করে প্রায় গোটা শরীরটা নিয়ে ঝুঁকে পড়ল অন্তুর ওপর। ঠোঁটে চেপে ধরল তরল, ড্রিঙ্ক ইট মাই ডেভিয়াস লেডি, আই ওয়ান্ট সাজেস্ট এনিমোর। অন্তু সলসল চোখে অসহায় বদনে যায় হামজার দিকে। হামজা চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলল। এই কাতরতা এই নারীটির চোখে দেখবার জন্য হামজা অস্থির হয়ে পড়েছিল, কিন্তু হতাশা একটু রইল। তবু অন্তুর চোখে দ্রোহের আগুন ছলকাচ্ছে। আপনাকে আজ শত্রু হিসেবে একটা পরামর্শ দেই, যা করতে চাইছেন না করুন।
আমও যাবে ছালাও যাবে, যে আফসোসে পড়বেন আপনি তার কোনো অন্ত থাকবে না ইহকালে। হামজা এক টুকরো হাসলো। এভাবে হামজা ভরকে না। অন্তু কাতর স্বরে কেমন পাগলের মতো করে বলে, আমায় ছেড়ে দিন। আমার কিচ্ছু নেই, আমার বাপ নেই, মা থেকেও কাছে নেই। সব নিয়েছেন, এইটুকু আমার থাকুক, এইটুকু আমার দাবি, আমার নিজের, আমার সন্তান। আমি ওকে নিয়ে বহুদূর চলে যাব, কোনোদিন আর আসবো না এ পথে। আপনার জয়কে আমার কখনোই চাই না, আপনি রাখুন তাকে। সে আমার কাম্য নয়, না পেলেও কখনোই সে তার সন্তানের ভাগ। আমার থাকুক এটুকু, সে আমায় এইটুকু দিয়ে দেবে আমি চাইলে অনায়াসে। আপনি তাকে বলবেন তার প্রাণভোমরা নিয়ে আমি চলে গেছি, এটা তার জানা দরকার। আমি দূরে গেলেই তার জানা দরকার। হামজা অবাক হবার ভান করে, সন্তানটা কার? তোমার? না, মেয়ে লোকের কোনো সন্তান থাকে না, ও তো কেবল পুরুষের দান। আচ্ছা, এটা কার সন্তান? জয়ের। তো ব্যাস, এতে আমার 16 আনা হক আছে। আমার চাওয়া মোতাবেক তার ভাগ্য নির্ধারণ হবে। তবে যদি এটা জয়ের সন্তান না হয় তো বলো, ছেড়ে দেব। জয়কে বলে দেব ও এমনিতেও আর তাকাবে না, কিন্তু ওর হলে ছাড়া যাচ্ছে না যে। অন্তু চোখ বুজে ফেলল, বুকটা থরথর করে কাঁপছে, তলপেটে মরণের ব্যথা। বুকের ব্যথা নেই, অন্তুর ব্যথারা অসারাজ। তবু অন্তু আকুতি করে, আমাকে যেতে দিন। আজ আমি আমার ঘাড়ে নিলাম সমস্ত দায়। আপনাদের বিরুদ্ধাচরণ, অন্তিকের বোন হওয়া, এক অসহায় স্কুল মাস্টারের মেয়ে হওয়া, সমাজের সাধারণ শক্তিহীন মানুষ হবার এইসব পাপ আমার। এর বিনিময়ে আমি আজ পথান্তরী হব। তার শাস্তি এক নিষ্প্রাণ শিশুর পেতে আছে বলুন তো? ও আমায় কত ভরসা করে, ও জানে আমার গর্ভ ওর জন্য নিরাপদ। বাইরে যাই হোক, আমি ওর গায়ে তার এক টুকরো আঁচল লাগতে দেব না, এমনটাই চুক্তি আমার ওর সাথে। যেদিনও আমার কাছে এসেছে, ওর কাছে আমি দোষী হয়ে যাব আজ। এই লাঞ্ছনা মা হয়ে সওয়া যায় না, আপনি বুঝতে পারছেন? ও আমার আমানত, আমার নারীত্বে দাগ পড়ে যাবে। আপনার দেয়া সব কলঙ্ক কবুল, কিন্তু মাতৃত্বের কলঙ্ক? আমি পায়ে পড়ছি আপনার। জয় আমির ওর বাপ, সে ওকে মারবেন না। জয় আমির ও ওর বাপ, সে ওকে মারবেন না। আর জায়গা নেই আমার ভেতরে, আমি আর পারবো না। মেয়ে হয়ে বাপ হারিয়েছি, শুয়েছি, ভাই ও পরিবার হারিয়ে মেনে নিয়েছি, ইজ্জতের দাবি ছেড়েছি। মাতৃত্বে সেই সুযোগ নেই বোধহয়। আমি পারবই না, আমি বুঝেছি, আমায় যেতে দিন। অন্তর কান্নায় ভিজে ছিটকে আসা আকুতি অবরুদ্ধ হলরুমের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হলো। কিন্তু এই হলরুম এ ধরনের আর্তনাদে বরাবর অভ্যস্ত। এখানে একটুও অস্বাভাবিক নয় এই অসহায়ত্ব ও আকুতির স্বর। হামজা বিস্ময়ে বাকরুদ্ধ হলো। নারীত্ব ও মাতৃত্ব যে নারীটির মাঝে এত তীব্র, সে কি করে এতটা ধ্বংসাত্মক হতে পারে? অন্তু তাকে হতবিহ্বল করে তুলল। হামজা ভাবতে পারছিল না, বুঝতে পারছিল না নারীটিকে। এত রূপ ও অনুভূতির শতাধিকারিণী রিমি পারেনি। তার ভেতরে অন্তুর তুলনায় একরত্তি বিদ্রোহ না থাকার পরেও সে কি করেছে। হামজার মনে হলো আর্মিনের ওপর জয়ের পতন জায়েজ। সে শুধু বলল, কোথায় যেতে দেব? জয় যে প্রশ্ন করবে আমায়, কি জবাব দেব? কোথায় গেছে তার সর্পিনী? মাথা নাড়ল হামজা। লাশ দেখিয়ে বলতে হবে এমপির ছেলেটা ঘ্যাচাং করে দিয়েছে। হামজা ক্রান্তিক দিল। গ্লাস সরিয়ে নিয়ে বোতল ধরে নিজে পান করতে করতে ডাকলো, ওরে আসিস রে তোরা, সিস্টারদেরকে পাঠারে। 4 জন সহকারী নার্স ও ডাক্তার এলো, হাতে কি সব সরঞ্জামের বাক্স। অন্তু মেঝের ওপর শেষরে কিছুটা পিছিয়ে যায়, অনবরত মাথা নাড়ে। না 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 না, হামজা, হামজা সাহেব, না। হামজা বলল, কাজ শুরু করুন, রাত অনেক হলো। রোগীকে দেখে ডাক্তারের নারী ও মানব মনে দোলা দেয়া স্বাভাবিক। ইতস্তত করে তারা ডাকে, স্যার। হামজা জবাব দেয়, কি? আবেগে টান পড়ছে? পিস্তল বের করে হাতে ঘোরালো 2-4 বার। এভাবেই নিয়েও আসা হয়েছে তাদেরকে। একজন গর্ভবতীর অ্যাবর্শন করাতে হবে, তার শরীরের কন্ডিশন খারাপ। আনা হলো এখানে শুকনো ফুলের মতো বিধ্বস্ত সুন্দরী, চোখের দিকে তাকালে আর অস্ত্র চালানো সম্ভব হতে চাইবে না। কি করবে তারা? অন্তু উঠে দাঁড়িয়ে কয়েকবার দ্রুত সরে যেতে নেয়। হামজা বলল, ছেলেদেরকে ডাকবো তোমায় ধরার জন্য? তোমার পর্দার খেলাপি হবে না তো? ওরা ছোবেও, দেখবেও। তোমার আপত্তি না থাকলে ডাকবো। অন্তুর শরীর থরথর করে কাঁপতে লাগলো। মাটিতে বসে পড়ল মেয়েটা। হামজার সামনে হাঁটু গেড়ে বসে হু হু করে কেঁদে উঠল। জীবন তাকে কোথায় এনে ফেলেছে।
সে আজ প্রথমবার জীবনকে জিজ্ঞেস করলো, আমার অপরাধ কি? বল, আমার অপরাধ কি? আমি কেন এত অসহায়, একা? এত দুর্গতি কোন পাপের বিনিময় হিসেবে দেয়া হলো আমায়? অন্তু টের পায় পাশে আব্বু বসে অন্তুর কান্না দেখছে। অন্তু আত্মহারা স্বরে ডাকে, আব্বু কোথায় তুমি? সামনে রেখে কেউ এই প্রশ্ন করে, অন্তু আজ আমায় রক্ষা করতে পারো আব্বু? না অন্তু, সেদিন পারিনি যেদিন তোকে এই জীবন দিয়েছি আমি। আজ কেন আশা করছিস বোকার মতো? চট করে অন্তুর বিচক্ষণ মস্তিষ্কে হিসেব খেলে যায়। আব্বু কি সেদিন চলতি পথে অতটা সময় অন্তিকের কাছে কাটিয়ে এই ঘটনাগুলো শুনেছিল? সেজন্যই কি জেনে বুঝে চুপচাপ অন্তুকে বিয়ে দিয়ে আত্মসমর্পণ করেছে? নয়তো কেন সেদিন কোনো প্রশ্নের জবাব না দিয়ে মানুষটা কেবল অন্তুকে মেনে নিতে বলেছিলেন? কেন সেদিন বলেছিলেন অন্তুকে তিনি মেরে ফেলেছেন? আর তারপর ব্রেন স্ট্রোক, এসব কতটা চাপে হয়েছিল? অন্তু দেখে আব্বু আর নেই। সে ছটফটিয়ে ওঠে। হামজা হলরুমের কেন্দ্রীয় আসনটিতে বসেছে পায়ে পা তুলে। অন্তু চোখের সামনে জয়া আমির ভেসে ওঠে। কোথায় সেই লোক? তার সন্তানকে রক্ষা করার কর্তব্য নেই তার? আসবে না সে? অন্তুর জন্য না, নিজের সন্তানের জন্য আসা দরকার তার। অন্তু এদিক সেদিক তাকায়। কোথাও নেই জয়া আমির, কোথাও কেউ নেই অন্তুর। সে এতিম, সে একলা। অন্তুর চার হাত পা বাঁধা হলো মোটা লাইলনের দড়ি দিয়ে। আজ আকাশে চাঁদ নেই, অমাবস্যার নিশীথ। আমির নিবাসের অভিশপ্ত অবরুদ্ধতা। হামজার নির্দেশ সম্পূর্ণ চেতনা অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত হবে আরমিনের। যদি অসহনীয় ব্যথা ও রক্তপাতে এখানে মরে যায় তো গেল, নয়তো মানুষ মারা কঠিন ঘটনা নয়। অন্তুর গর্ভাবস্থার ৩ মাসের, সুতরাং তার সেকশন অ্যাসপিরিয়েশন করা হলো। সহকারী ৩ জন ও যে নারী ডাক্তারটি এসেছেন ওনারা অবধি কেঁপে উঠলেন। একবার তাদের মনে হলো হামজার গুলিতে মরে যাওয়াই ভালো, তবু এমন নৃশংস ধরনের পাপ ও পাগলামি তারা করতে পারে না। অন্তুর দেহের নিম্নাংশ যখন অনাবৃত করা হচ্ছিল, হামজা একসময় চোখ ফিরিয়ে নিল। সে শুদ্ধ পুরুষ নয়, কিন্তু তার মোটেই আগ্রহ নেই এই নারীটির শরীরের ওপর। সে সুন্দরী হলেও কেবল ঘৃণ্য। চাইলেই সে আজ অনেক কিছুই করতে পারত, কিন্তু রুচি নেই, অথবা কিসের এক দ্বিধা ও আড়ষ্টতা। ভাইয়ের স্ত্রী যে। প্রকৃতিতে মাঝরাত, চারদিকে পাথরের প্রাচীর, তার মাঝে দাঁড়ানো আমির নিবাসের অন্তঃপুরীতে অভিশাপ রচিত হলো সে রাতে। অন্তর হৃদয় বিদারণী চিৎকার ও নারীত্বের হাহাকারে আমির নিবাসের দেয়ালেও বুঝি থরথরিয়েছিল। অন্তর যৌনিদ্বার ফুঁড়ে ধাতব ডাইলেটর প্রবেশ করল গর্ভাশয় অবধি। আমির নিবাসের শেষ ভ্রূণ পিণ্ডটুকু গর্ভথলি থেকে অপসারিত হলো। 15 মিনিটের ব্যবধানে অন্তুর শরীর ও মেঝে রক্তে স্নাত হলো। অন্তু লুটিয়ে পড়ল অন্ধকারের কোলে। রক্তপিণ্ডের মতো দেখতে রক্তে ভেজা একদলা ভ্রূণ পড়ে রইল মেঝের ওপর। জয়ামিরের রক্ত ও বীর্য শরীর থেকে বয়ে যাবার পর অন্তুর শরীরটা হালকা হয়ে এলো। কোথাও একটুও ব্যথা নেই, মায়া নেই, শুধু কলকল ধ্বনি তুলে অন্তুর নারীত্ব রক্তের সাথে বয়ে যাচ্ছে নিম্ন দেশ বেয়ে। তা একটু একটু গড়িয়ে গিয়ে হামজার পায়ের তলায়ও তো ঠেকল। হামজার বুকটা মুচড়ে ওঠে। জয় রক্ত মিশে আছে এতে। হামজা রক্ত তুলে হাতে মাখে। লাল টকটকে গরম তরল, একটু গন্ধ। হামজার ভেতরে ঘৃণার উদ্রেক হলো। এটা জয়ের রক্ত নয়, এটা নোংরা নারীটির বদ দেহরস।